This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত। আজকের দিনটা যেন প্রত্যেকের ভালো লাগে, ভালো থাকে। প্রত্যেককে নমস্কার, আদাব জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং একদম প্রথমেই যেটা বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরের নামটা হচ্ছে যে বেবির হাতে সিপিএম। তার আগে ছোট্ট করে বলি, রবিবার দিনটি খুব কালারফুল একটা ব্যাপার ছিল বটে, যে রামনবমীর মিছিল বেরোবে। এটা নতুন সংস্কৃতি, এটা ঢুকেছে, মারোয়ারি ফারোয়ারিরা এটা ঢুকিয়েছে, এটা আমাদের আগে ছিল না। তো তৃণমূলও এখন ভিড়েছে এই সমস্ত কাণ্ড কারখানাতে, কতগুলো পতাকা নিয়ে হই হই করতে করতে ড্রাম বাজিয়ে, যেন এটা করলেই সমস্ত হিন্দু ভোটগুলো চোচো করে চলে আসবে। একে এত গরম, তার মধ্যে একটা উৎকট মানে ভ্যাপসা ব্যাপার রয়েছে। মানে এই গরমটা টলারেট করা না। চৈত্রের গরমকে বলে পচা গরম, বৈশাখে মানুষ প্রস্তুত হয়ে থাকে, তার মধ্যে রাস্তা অবরোধ করে, আমি জানি না কোথায় কি হয়েছে, তবে শোর্ট ফোর্ট নিয়ে যে বেরিয়েছিল তার ছবি আমার কাছে এসছে, আমি পেয়েছি। সেগুলো নিন্দনীয়, ছোট লোকামি, অশিক্ষিত। এটা রবীন্দ্রনাথের জন্মদিনের দিন কোনোদিন বেরোবে না। বা পয়লা বৈশাখে যে বাংলাদেশকে এত গালাগাল করি, সে বাংলাদেশ কিন্তু, মানে এখনকার বাংলাদেশ কি করে আমি জানি না, কিন্তু বাংলাদেশ পয়লা বৈশাখকে বলে পহেলা বৈশাখ। সে পহেলা বৈশাখে কিন্তু যেহেতু শুভ দিন, প্রথম দিন, তারা কিন্তু সবাই পথে নামে এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সারা পথ প্রদক্ষিণ করে। আমাদের এই বাংলাতেও হয়, হয় না তা নয়, প্রচুর হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রবীন্দ্রসঙ্গীত তো এমনিও বেড়ে গেছে। পয়লা বৈশাখে হয়, আমাদের বাংলার গান হয়। কিন্তু দেখবেন এই যে আহাম্মুক বিটকেল কতগুলো ছেলেপুলে গতকাল সারাদিন ধরে দাপট করলো, তার মধ্যে তৃণমূলও আছে। আই এম ভেরি সরি টু সে। দাপট করেনি হয়তো তারা, কিন্তু মিছিল বার করেছে। আমি মনে করি যে এটার কোনো প্রয়োজন ছিল না। রাম কবে জন্মেছেন, গতকালের তারিখে নাকি জন্মেছেন, আচ্ছা ভালো কথা, এটা পৌরাণিক কাহিনী, ইতিহাস নয়। ইতিহাস পুরাণের মধ্যে ফারাক করবেন না। ফলে আমি বলেছিলাম এনকে ডিজিটালে বসে যে সিপিএম যেভাবেই হোক, তারা কিন্তু এই মিছিল টিছিল বার করে বিজেপির মধ্যে ভিড়িয়ে দিয়ে একটা মোটামুটি অস্থিরতা তৈরি করবে। যদিও কোনো ঘটনা ঘটেনি, অনেক জায়গায় দেখলাম মুসলিমরা বেরিয়েছে। তো আমি এটাকে খুব একটা কৃতিত্ব মনে করি না, মুসলিমরা বেরোলেও কৃতিত্ব মনে করি, কারণ মুসলিমদের তো এটা কাজ নয় যে রামের নামে ফ্ল্যাগ নিয়ে ঘুরবে তারা। ধর্ম নিরপেক্ষতার নামে কিসে ধর্ম নিরপেক্ষতা? কোনো প্রয়োজন নেই তো। ধর্ম তো ঘরে ঘরে থাকে। ঈদের দিন দেখেছেন যে হিন্দুরা বাড়িতে বাড়িতে বিরাট একটা খাওয়া দাওয়া করছে বা বিরাট কিছু করছে, তারা মুসলিমদের বাড়িতে খেতে যাচ্ছে। আবার আমাদের পুজো আচ্চার দিন, যেমন এটা ইয়ে পুজো ছিল, বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো ছিল, আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা খেতে আসেন বা আনন্দ করেন, সেটা একটা ব্যাপার। কিন্তু রাস্তা অবরোধ করে এই কাণ্ড কারখানাগুলোর আমি একেবারেই মোটেই এটাকে সমর্থন করি না। যে কাণ্ডটি হয়েছে, এবং কাল আমি বলি যে বিশেষ করে ভিআইপি রোডের উপর বিজেপি যে কাজটা করেছে, সেখানে লকেটও ছিল। সন্ধ্যের পর থেকে এমন জ্যাম ছিল, আপনারা কল্পনা করতে পারবেন না, যে বহু প্যাসেঞ্জার তাদের ফ্লাইট মিস করেছে। আবারও আপনাদের বলি যে দলটি বিজেপি, ক্যাডারটি কিন্তু সিপিএম এর, এবং সিপিএম যে কাণ্ডটি করবে বা সিপিএম যে এই কাণ্ডগুলো করে অভ্যস্ত, সিপিএম যে ছোট লোকামি করবার কাজে ব্যস্ত এবং একেবারে সুস্থ, এবং তারা এই কাজগুলো করে থাকে, এটা নতুনত্বের কিছু নেই। আমি চিরকাল এই দলটিকে অত্যন্ত ঘৃণা করি, আজও করছি, এই মুহূর্তেও করছি। বিষয়বস্তু যদিও সিপিএম কে নিয়ে আজকে পুরোদস্তুর, তবুও বলি, আর কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই 26,000 ছাত্রছাত্রীদের সঙ্গে বসবেন, কথা বলবেন। ব্যাপারটা টাফ, সন্দেহ নেই, আইনি ফাঁক ফোকর কিছু নেই। কিন্তু সংবাদ প্রতিদিনে যে খবরটি বেরিয়েছে, সেটা বড় মারাত্মক খবর। শোনা যাচ্ছে অমিত শাহর সঙ্গে নাকি এটা বৈঠক করেছে শুভেন্দু অধিকারী, বৈঠক করেছেন বিচারপতি গাঙ্গুলি ছিলেন নাকি, এরকম শোনা যাচ্ছে কোট আনকোট, এবং সেখানে নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন।
একমাত্র তারাই উত্তর দিতে পারবেন, কারণ আমার কোনো সাংবাদিক বন্ধু, একে ডিজিটাল বলুন বা আমার নিজস্ব চ্যানেল বলুন, তারা কেউ সেইটা দেখেনি। কিন্তু এত বড় একটা খবর হয়েছে এবং তারপরেই কিন্তু বিচারটা তড়িঘড়ি সেদিনকে হয়েছে। ফলে বিষয়টির মধ্যে মানে এরকম অনেক বিচার হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক বিচারক অনেক কাণ্ড কারখানা করে রিটায়ার করেছেন, পরে তারা এমপি হয়েছেন বা রাজ্যপাল হয়েছেন, এগুলো হয়েছে। আমি বিচার ব্যবস্থাকে কখনো সমালোচনা করি না, বিচারপতিদের 100% করি, কারণ ঘুষ খেয়ে কোটি কোটি টাকা যার মানে বাড়ির থেকে পাওয়া যায় সেটা বিচারকই না। বিচারক যখন বিচার ফাঁক করে মহিলাদের সঙ্গে অসভ্যতামি করে, তাকে এমপি করে দেওয়া হয়, প্রধান বিচারপতি তিনি নাকি ছিলেন, তো তাকে আমি বিচারপতি মনে করি না, অসভ্য লোক মনে করি। বা বিচারপতি 26,000-এর চাকরি খেয়ে বিজেপির সাংসদ হয়ে যান, তখন তাকে আমি বিচারপতি মনে করি না, বিচার ব্যবস্থাকে বলছি না। ফলে আর কয়েক ঘন্টার মধ্যে ঘটনাগুলো ঘটবে এবং সবটার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সিপিএম যুক্ত। যদি সংবাদ প্রতিদিনের সংবাদটি পাক্কা হয়ে থাকে, অর্থাৎ কিনা যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অমিত শাহ এরা মিলে একসাথে মিটিং ফিটিং করেছেন, তাহলে এটা কেন করেছেন তার একটা ছোট্ট উত্তর দিই। অমিত শাহ তো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গেছেন কি না গেছেন আবারও বলছি আমার জানা নেই, যদি গিয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই সিপিএম পার্টিতে জানে যে হ্যাঁ এখন বিজেপির সঙ্গে মেশো টেশো, তৃণমূলকে ফেলো, তারপরে আমরা নিজেদের মধ্যে লড়াই করবো। কি ছিড়ছেন বসে বসে ইয়েতে ত্রিপুরাতে? আপনাদের তো বান্ডিল করে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনাদের ছুঁড়ে একদম নর্দমায় ফেলে দিয়েছে, লেনিনের মূর্তি ফুর্তি ভেঙে দিয়েছে। আপনাদের লজ্জা উচিত। সেই আপনারা আজকে পশ্চিমবঙ্গে বিজেপিকে হাইলাইট করছেন এবং কোর্ট কাছারি করে ন্যাকামি করছেন, শূন্য হয়ে গেছেন নিজেরা। এবার চলে আসি বেবির ব্যাপারে। হু ইজ দিস বেবি? এ বেবি বলছে, এটা হচ্ছে আলেকজান্ডার, তার বাবার নাম আলেকজান্ডার, ক্রিশ্চিয়ান, কেরালের মানুষ, 70 বছর বয়স, বিরাট যে একটা এডুকেটেড এমন নয়, কিন্তু প্রকাশ কারাটের অত্যন্ত ঘনিষ্ঠ। তো তাকে পলিট ব্যুরোর প্রধান এবং সিপিএম এর সর্বভারতীয় ক্ষেত্রে, ইয়েস দিস ইজ দ্য পিকচার, এই এম এ বেবিকে কিন্তু পলিট ব্যুরোর সাধারণ সম্পাদক, অর্থাৎ সিপিএম এর সাধারণ সম্পাদক করা হলো সর্বভারতীয় স্তরে। হি উইল বি দ্য টপ। মানে সীতারাম ইয়েচুরির পর আরো একজন দক্ষিণ ভারতীয় এলেন, আবারও কেরাল থেকে এলেন, এবং সেটা সিপিএম এর কাছে আনন্দের না লজ্জার এ বিষয়ে আমার মতামত বা অভিমত দেওয়ার কোনো অধিকার নেই, কারণ এটা সিপিএম পার্টির নিজস্ব ব্যাপার স্যাপার। তারা কাকে সেক্রেটারি করবে, কাকে তাদের দলের জায়গা দেবেন ইত্যাদি, এগুলো তো তাদের ব্যাপার। কিন্তু তারা সব ব্যাপারে ফোপর দালালি করে বলে আমি একটু ফোপর দালালি করতে ঢুকে পড়লাম। লক্ষ্য করে দেখুন, দুটো প্রশ্ন আপনাদের কিন্তু মনে জাগা উচিত। এক নম্বর কথাটা হচ্ছে, কেন বাঙালিদের মধ্যে থেকে কেউ হলো না? আর দ্বিতীয় নম্বর কথাটি হলো, ফের কেরাল থেকেই কেন কাউকে করতে হলো? 24 জনের বডি হচ্ছে গিয়ে পলিট ব্যুরো। বাংলা থেকে আজ অব্দি যতটুকু আমি জানি, আজ অব্দি সর্বোচ্চ পদে, অর্থাৎ এই পলিট ব্যুরোর টপ ম্যান, যেটা একবার প্রকাশ কারাট হয়েছেন, যেটা সীতারাম ইয়েচুরি হয়েছেন, বা এর আগে আরো নাম্বুদ্রি পাত অনেকে হয়েছে, হরকিষাণ সিং সুরজিৎ ইত্যাদি হয়েছে, কিন্তু কোনো বাঙালিকে আজ অব্দি কিন্তু সেই পদে দেখা যায়নি। অথচ 34 বছর বাংলায় তারা শাসন করেছে। কেরালে না হয় 5 বছর অন্তর অন্তর ফারাক হয়েছে, ত্রিপুরাতেও তারা সব মিলে 24 বছর 25 বছর তারা রাজ করেছে। তাহলে কোনো বাঙালি কেন ওখানে হলো না? হলো না, তার কারণ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি পলিট ব্যুরোর সদস্যও ছিলেন, তাকে কিন্তু বিদায় করে দেওয়া হয়েছে। সরকার বাবুকে বলা হয়েছে এবার বাজার করো, বাজার সরকার করে তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা হলো কেন? কেন বাংলা থেকে কেউ যেতে পারলেন না? কার কার নাম উঠেছিল, কি কি হতে পারতো না পারতো, এই নিয়ে প্রশ্ন কিন্তু উঠেছে। এবং স্বাভাবিকভাবে একজন বাঙালি হিসাবে তো আমরা প্রশ্নটা তুলতে পারি যে বাংলা থেকে কেন হলো না। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কেরাল থেকে করার পেছনে একটা মস্ত বড় রহস্য রয়েছে। সে রহস্য বড় ভয়ঙ্কর, বড় নির্মম, সেটা বিরতির পর বলবো যে কেন কেরাল থেকে করা হলো। এটার মধ্যে একটা বিরাট কনস্পিরেসি বা ষড়যন্ত্রের আভাস আমার কাছে এসছে, প্রমাণ দিতে পারবো না, তথ্য এসছে, তথ্য জানাতে বাধ্য নই সাংবাদিক হিসাবে, তথ্যের উপর ভিত্তি করেই আমাকে বলতে হবে কথা। কিন্তু প্রথমার্ধে আমি যে কথাটা বলতে চাইছি,
যে সেখানে প্রকাশ কারাটের স্ত্রী বৃন্দা কারাট, যিনি কিনা বৃন্দা কলকাতার মেয়ে, বাঙালি, এবং এরা দুই বোন, বৃন্দা আর আরেকজনের কি নাম, ওই নিউ দিল্লি টিভি, এনডিটিভি যিনি মালিক রায়ের তিনি ছিলেন, তিনি স্ত্রী ছিলেন, মানে স্ত্রী, এখনো স্ত্রী। তো দুই বোনের মধ্যে একজন সিপিএম করেছেন, বৃন্দা কারাট, প্রেম করে বিয়ে করেছেন, জেএনইউ এর ছাত্রী ছিলেন, বাংলা গড়গড় করে বলতে না পারলেও বাঙালির মেয়ে, আমার স্ট্রিটের মেয়ে বলে শুনেছি। তো সেই বৃন্দাকে মানে সেক্রেটারি করা হবে বলে একটা ভাবনা চিন্তা করা হচ্ছিল। বৃন্দার দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে প্রকাশ কারাটের ইচ্ছা শক্তি, কারণ প্রকাশ কারাটের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে 1996-এ জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করা হয়নি। প্রকাশ কারাটের দলবল অর্থাৎ কেরল ব্যাটালিয়ন পরিষ্কার বলে দিয়েছিল জ্যোতিবাবু মাস্ট নট বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। জ্যোতিবাবু তখন বলেছিলেন একটা হিস্টোরিক ব্লান্ডার করলো সিপিএম, এবং আপনারা প্রত্যেকেই জানেন। এবং কেরল যেভাবে চালিয়েছে তার 34 বছরের শাসন করা সিপিএম, বাংলার সিপিএম সেটা মেনে নিয়েছে, হাড়ে হাড়ে মেনে নিয়েছে। এবারে বৃন্দা কারাটের নাম এসেছিল মোহাম্মদ সেলিমের নাম, যিনি কিন্তু একজন মুসলিমের মুখ হতে পারতেন, কিন্তু হলেন না। কেন হলেন না? ভেরি ইন্টারেস্টিং টু স্টোরি, এটার মধ্যে তোকে বার করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন, যাবেন না, খুব একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে। কারণ আমি মনে করি যেটা, যে সিপিএম পার্টি আজ 100 বছরের পরেও, মানে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি তো 100 বছর, এটা সিপিএম পার্টি 1964-এ হয়েছিল, তাও ধরে নিতে হয় ওদিকে 40 আর এদিকে 60 বছর, 61 বছর তাদের বয়স সিপিএম পার্টি। এই 61 বছর বয়সেও তারা কিন্তু বয়স্ক হতে পারলেন না, তারা বেবি রয়ে গেলেন। তারা স্বনির্ভরতার জায়গায় তারা কিন্তু প্রৌঢ় হওয়ার কথা, বৃদ্ধ হওয়ার কথা। তো পাকা চুলের লোকগুলো কিন্তু বৃদ্ধ হয়নি, এবং বৃদ্ধ হয়নি বলেই তাকে বেবিকে নিয়ে আসতে হলো সেক্রেটারি করে। কিন্তু সেলিম চান্স পেলেন না, বৃন্দা কারাট বাঙালি হিসেবে চান্স পেলেন না কিনা জানাবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। খুব ইন্টারেস্টিং বিরতির পর এই অংশটা। কেন কোনো বাঙালি আজ অব্দি পলিট ব্যুরোর প্রধানের পদে যেতে পারলো না? তার কারণটা হচ্ছে গিয়ে যে বাংলায় একটা গোষ্ঠীদ্বন্দ্ব বরাবর ছিল। প্রমোদ দাশগুপ্তর একটা গোষ্ঠী, জ্যোতিবাবুর একটা গোষ্ঠী। তো জ্যোতিবাবুকে মোটামুটি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর পর প্রমোদ বাবু আর খুব বেশি দিন যে বেঁচে ছিলেন তা না, তিনি মারা গেলেন। কিন্তু প্রমোদ বাবুর একটা মানে দলবল ছিল, যারা কিন্তু ওই প্রকাশ কারাটের সঙ্গে অনেক বেশি সংমিশ্রিত ছিল। এবং তাদের মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে অনিল বিশ্বাস, একটি অন্যতম নাম হচ্ছে গিয়ে বিমান বোস। তারা জ্যোতিবাবু তো তাদের লিডার ছিল, অসুবিধা কিছু নেই, জ্যোতিবাবুর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তারা কেরালপন্থী ছিলেন। কি জিনিস এরা চিন্তা করুন। তো কেরালপন্থী থাকার ফলে চিরকাল কেরালিয়ানরা বা দক্ষিণ ভারতীয়রাই কিন্তু মূল পদে গেছে। খালি ওই হরকিষণ সিং সুরজিৎ যতদিন সেক্রেটারি ছিলেন ততদিন জ্যোতিবাবুর একটু দাপট ছিল, নিজের কিছু ইচ্ছা শক্তি ছিল, কারণ রেজিমেন্টেড পার্টি, তার বেশি কিছু না। তা নয়তো জ্যোতিবাবুকে একবার দলের সেক্রেটারি করার একটা ভাবনা চিন্তা নাকি হয়েছিল, কিন্তু সেটা হয়নি, 1 নম্বর। 2 নম্বর, তাকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, সেটাও কেরাল লবির ইচ্ছে শক্তি। এবং 3 নম্বর, জ্যোতিবাবুর আপত্তির ব্যাপারটা পরে আপনারা যেগুলো শুনেছেন ওগুলো ডববাজি, ছেড়ে দিন।
জ্যোতিবাবুকে এক প্রকার ভাগিয়ে দেওয়া হয়েছিল 24 বছর তিনি রাজ করার পর। এবার আপনি কেটে পড়ুন, এবার বুদ্ধদেব ভট্টাচার্য হবে। ভদ্রভাবে তাকে জানানো হয়েছিল পার্টির অন্দর থেকে, সে খবর আপনাদের কাছে নেই। কোনো এক সময় গল্প করতে করতে সিপিএম এর একজন টপ লিডারের সঙ্গে, যিনি একসময় সাংসদ ছিলেন, এমনকি আরো বড় পদে তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি আমাকে জানিয়েছিলেন তিনি আজ প্রয়াত, তাকে নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু কথার কথায় বলেছিলেন আমি বিমানবন্দরে যখন চাকরি করতাম, তিনি যখন দিল্লি যেতেন, একটা ফাঁকে কথা হয়েছিল যে জ্যোতিবাবুকে হতে দেওয়া হবে না। তিনি জ্যোতিবাবু কিন্তু খুব ঘনিষ্ঠ, বাই দ্য ওয়ে, আপনি খুঁজে বের করুন তিনি কে হতে পারেন। এবং জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করা হয়নি, জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি পরপর ঘটনাগুলো ঘটেছে। এবং এটা কেরাল লবির ইচ্ছে শক্তিতে। এরপরে প্রকাশ কারাট দীর্ঘদিন দলের সম্পাদক ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। ওরা প্রেসিডেন্ট মানে না, ওই এই পলিট ব্যুরোর ন্যাকামিটা কি জানেন তো, সিপিআই যখন ছিল, আগে তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছিল, একটাই পার্টি ছিল 100 বছর আগে যখন সৃষ্টি হয়েছিল, তখন পলিট ব্যুরো পুরো ছিল না। কিন্তু যেই সিপিএম পার্টি হলো, অমনি তারা একেবারে রাশিয়াকে হুবহু কপি করতে আরম্ভ করলো। রাশিয়া তো পলিট ব্যুরো আছে, এখানে পলিট ব্যুরো করো, মানে কিছু বুড়ো মিলে পাকামি করবে দিল্লিতে বসে, এবং তাদের ক্ষমতা থাকুক না থাকুক তারা হম্বিতম্বি করবে, এবং তারা পশ্চিমবঙ্গের ব্যাপারেও নাক গলাবে, ত্রিপুরার ব্যাপারেও নাক গলাবে, এবং কেরলের নাক গলানোর দরকার নেই, কারণ কেরল লবির ম্যাক্সিমাম লোকই সেখানে থাকে। তো যাই হোক, গতকাল সংবাদ যেটা প্রকাশিত হলো যে 24 জনের বডি হচ্ছে গিয়ে এই পলিট ব্যুরো, সেখানে মাত্র 6 জন আপত্তি তুলেছিলেন এম এ বেবির ব্যাপারে, যে ওকে না করাটাই বাঞ্ছনীয়। বাকি সকলে এম এ বেবির ব্যাপারে, মানে আলেকজান্ডার বেবির ব্যাপারে তারা ইয়েস বলেছিলেন। ফলে বেঙ্গল লবির যে 6 জন, তার মধ্যে মোহাম্মদ সেলিম অন্যতম, তাদের কথাকে উড়িয়ে দেওয়া হয়েছে। সূর্যকান্ত মিশ্র তার মধ্যে ছিল। হয়তোবা বেঙ্গল লবির একটা ইচ্ছে ছিল যে যদি সেলিমকে সেক্রেটারি করা যায়, জেনারেল সেক্রেটারি করা যায় দলের, তাহলে আসন্ন নির্বাচনে মুসলিম ভোট কিছু কাটা যাবে, কিছু টানা যাবে। কারণ সেলিম যেহেতু মুসলিম মুখ, ওরা ধর্মনিরপেক্ষ বলে, ওদের থেকে তো বড় মানে সাম্প্রদায়িক দল কিছু নেই সিপিএম এর মতন। এই রাম রাম ইয়ে নিয়ে হুজ্জুতি ফুজ্জুতি সব সিপিএম করেছে গতকাল। আমি বিজেপির ওই 2-4 পিস লকেট ফকেট ঘুরে বেরিয়েছি ঠিকই, ওদের লোক কোথায়? সব সিপিএম এর লোক। তো এরা এটাই। দ্বিতীয় কন্ডিশনাল ব্যাপারটা দেখুন, এটা তো গেল একটা, সেলিম হাওয়া হয়ে গেল, সেলিমের নাম উঠেছিল, সেলিম নাকি বলেছে যে না দলটা এখন দাঁড়াক ভালো করে, আমি জানি না, কিন্তু বাংলা থেকে তো কেউ হতে পারতো, সূর্যকান্তকেও করা যেতে পারতো, এত সিনিয়র মেম্বার। এম এ বেবি খুব বেশি দিনের পুরনো লোক না, আমি তো বলছি 70 বছর বয়স, তার বিরাট যে ডিগ্রি ফিগ্রি আছে তা না, কিচ্ছু নেই। তিনি খালি কেরালের লোক, প্রকাশ কারাটের ঘনিষ্ঠ। আবার বিজয়ন যে আছে ওখানকার মুখ্যমন্ত্রী, তার একেবারে অ্যান্টি। এইসব ওদের দলের মধ্যে এসব ঢুকে ফুকে গেছে, কিন্তু তবু তাকে করা হলো। তার কারণ ভয়ঙ্কর। তার আগে বলে দিই কেন বৃন্দা কারাটকে করা হলো না। সিপিএম দুটো জিনিস খুব পরিষ্কার বোঝে। একটা হচ্ছে কোনো মুসলমানকে তারা উঁচু পদে দেয় না, যার জন্য কেরালে এতদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও চিরকাল হিন্দুরাই সেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন। এক সময় একবার বোধহয় একজন খ্রিস্টান হয়েছেন, কিন্তু মুসলিমকে তারা উঠতে দেয়নি। পশ্চিমবঙ্গে তো নয়, পশ্চিমবঙ্গে মুসলমান নেতারা কোনো সময় বড় পদও পায়নি, এবং ত্রিপুরার তো প্রশ্নই নেই। মানিক সরকারের কথা বলুন বা যাই বলুন, মানিক সরকারকে তো বের করে দেওয়া হয়েছে আজকে পলিট ব্যুরো থেকে, তার নাম নেই, আপনারা দেখুন পেপার টেপার দেখে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে তারা কোনো মুসলিমকে উঁচু পদে থাকতে দেবে না, এক প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তারা মহিলাকেও মাথার চাগার দিয়ে তুলতে দেবে না, অর্থাৎ দুটোই কিন্তু, মানে মহিলাদেরও উঠতে দেবে না, যার জন্য বৃন্দাকে করা হলো না। বাঙালি হিসেবে বৃন্দাকে করা হলো না তা না, বৃন্দার কিন্তু যোগ্যতা ছিল, এবং বৃন্দা প্রকাশ কারাটের স্ত্রী হিসেবে বলছিলেন, প্রকাশ কারাটের থেকেও বৃন্দা কারাটের পড়াশোনা কিন্তু অনেক বেশি, ব্রিলিয়েন্সির দিক থেকে বৃন্দা অনেক এগিয়ে। করা হলো না, করা হলো না তাদের ব্যাপার, কিন্তু কোনো মহিলাকে উঠতে তারা দেবে না। কারণ পশ্চিমবঙ্গ বলুন, ত্রিপুরা বলুন, কেরাল বলুন, আজ অব্দি কোনো মহিলা মুখ্যমন্ত্রী সেখানে হয়নি, হবেই না, হবে কোত্থেকে? মহিলারা নেই, মহিলাদের উঠতেই দেয় না। ফলে দুটো ঘৃণা তাদের সঙ্গে, এই সংঘ পরিবারের অদ্ভুত মিল রয়েছে। এই আরএসএস ফারএসএস এর মধ্যে দেখবেন, দে ডোন্ট লাইক মুসলিমস, সিপিএম ডোন্ট লাইক মুসলিম, দে ডোন্ট লাইক দ্য লেডিস, ফিমেল, কোন মহিলাকে খুব বেশি মাথা চারা দিতে দেয়নি এই সংঘ পরিবার, সিপিএম ও সেম। তাহলে ভাই আপনারা আরএসএস কে কেন গালাগাল করেন? সিপিএম তো একই জাতের, একই বস্তু। তো বেবিকে করা হলো,
এবার রহস্যটা আস্তে আস্তে ভেদ করি। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে বেবি, আলেকজান্ডার ওর বাবার নাম, ওর নাম বেবি। একটা অত বয়স্ক লোকের নাম বেবি কি করে হয় কে জানে? 70 বছর বয়সে বেবি, আমি তো শুনিনি ভাই। যাই হোক, এভরিথিং ইজ পসিবল উইদিন দ্য স্প্যান অফ সিপিএম অ্যান্ড দেয়ার কালচার, জানি না। তো বেবি আজ থেকে সোমবার থেকে তিনি দায়িত্ব নিয়ে তিনি দলের সাধারণ সম্পাদকের কাজ সামলাবেন। কিন্তু কেন কেরাল, বারবার করে কেরাল, কেন পশ্চিমবঙ্গ নয়? কারণটা বড় ভয়ঙ্কর, ভয়াবহ। কোট আনকোট সূত্র মারফত যতটুকু যা জানা যাচ্ছে, সিপিএম এর সঙ্গে তলায় তলায় একটা আন্ডারস্ট্যান্ডিং প্রকাশ করার লবির রয়েছে বিজেপির সঙ্গে। সিপিএম এর তো রিলেশন ভালো, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে এন্টায়ার সিপিএম এর ভোটটা তারা পায়, মানে বিজেপি পায়। বিজেপি থেকে যদি সব সিপিএম বেরিয়ে আসে, বিজেপি আবার 6% to 8% গিয়ে দাঁড়িয়ে যাবে, এর বেশি ভোট তাদের নেই। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর, খুব ভালো করে শুনে নিন, প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু কেরালে গভর্নমেন্ট চেঞ্জ হয়। একবার এলডিএফ হয়, মানে লেফট ডেমোক্রেটিক পার্টি, আমাদের যেমন বাম ফ্রন্ট ছিল, ওদের ওখানে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, যার শীর্ষে থাকে সিপিএম, সিপিআই টিপিআই সব থাকে তার মধ্যে। আর 5 বছর থাকে ইউডিএফ, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, সেটা হচ্ছে কংগ্রেস লিড, মানে কংগ্রেসের নেতৃত্বে একটা গভর্নমেন্ট, অর্থাৎ কংগ্রেস 5 বছর, সিপিএম 5 বছর। ফলে আদায় কাজ করার সম্পর্ক হচ্ছে সিপিএম কংগ্রেসের এই কেরালে, কেউ কাউকে দু চোখে দেখতে পারে না। এবং রাহুল গান্ধী যে এখন ভোটে দাঁড়িয়েছিল, একবার কোষে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, যে কারণে দেখবেন কেরালের যারা নেতা কংগ্রেসের, তারা সিপিএম কে দু চোখে দেখতে পারে না, এবং তারা মমতাকে সাপোর্ট করবে, তবু তারা সিপিএম কে সাপোর্ট করবে না। এই তো এ নিয়ে তো বহুবার বলেছি, নতুন করে আর বলার প্রয়োজন নেই। এবার নাকি বিজেপির সঙ্গে তলায় তলায় সিপিএম এর একটা আন্ডারস্ট্যান্ডিং অনেকদিন ধরে হয়ে রয়েছে। সেটা প্রকাশ কারাটের সঙ্গে না কার সঙ্গে আমার জানা নেই, আপনারা তথ্য বার করে এটাকে দেখে নিতে পারেন। আমি তো সূত্র মারফত বলছি যে এই 5 বছর অন্তর অন্তর হলে, আবার তো তাদের 2026-এ ভোট, 2021-এ তাহলে ইউডিএফ এর আসা উচিত ছিল, কারণ তার আগের 5 বছর কিন্তু বামেরা রাজ করেছে, মানে সিপিএম রাজ করেছে, ওই এলডিএফ রাজ করেছে। তাহলে পরপর দুবার কি করে বামেরা এলো? আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে কেরাল তার ইতিহাস ভেঙে দিয়ে প্রতি 5 বছর অন্তর অন্তর যেখানে পরিবর্তন হয়, টানা 10 বছর ধরে কি করে সিপিএম এবং তার দলবল এখানে রাজ করছে, কি করে হচ্ছে? যেখানে সাফা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, প্রায় সাফা হতে চলেছে ত্রিপুরায়। তার কারণটা হচ্ছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই কেরাল সিপিএম এর সঙ্গে, বা ধরুন প্রকাশ কারাট বা বিজয়নের সঙ্গে। দেখুন, বিজয়নের কিন্তু অনেক স্ক্যাম রয়েছে, কিন্তু তাকে ইডি সিবিআই কিচ্ছু করছে না, অ্যারেস্ট হয়নি, কিচ্ছু হয়নি। তার মেয়েরও স্ক্যাম রয়েছে, অ্যারেস্ট করবে না, কারণ নরেন্দ্র মোদী ব্যাটালিয়ন কিংবা সংঘ পরিবার, তাদের প্রধান শত্রু হচ্ছে গিয়ে কংগ্রেস যাতে ফার্দার কেরালে না আসতে পারে, সেই জন্য তারা সবকটা আসনে একেবারে দুর্দান্ত বিজেপির ক্যান্ডিডেট দাঁড় করিয়ে কংগ্রেসের ভোটটা কেটেছিল গতবারের ভোটটায়, মানে 2020-21-এর ভোটটা, যে কারণে রিপিট মিনিস্ট্রি হয়েছিল কিন্তু এই কেরালে, অর্থাৎ বিজয়ন এসেছিল। তার কারণ বিজেপি জায়গাটা করে দিয়েছিল কংগ্রেসকে আসতে না দেওয়ার কারণে, এবং তাতে করে একেবারে আন্তরিক কৃতজ্ঞ সিপিএম বিজেপির উপর, যে আর যাই হোক এই স্টেট একটা তো তার হাতে রয়েছে, যেটা প্রকাশ কারাটের কাছে খুব আনন্দের, খুব আহ্লাদের, পরমানন্দের পুরুষের মতো তিনি লাফাচ্ছেন। তো এটাই এখন কন্টিনিউ হচ্ছে যে পশ্চিমবঙ্গে সেলিমকে যদি আজকে মানে পলিট ব্যুরো সেক্রেটারি করা হতো, তার ফায়দা কিছু নেই, কারণ এখানে জিরো রয়েছে। সেলিমের কল্যাণে যদি আবার মুসলিম ভোটটা কেটে যায়, সেলিমের কল্যাণে যদি আবার হিন্দু ভোট কিছু কেটে বেরিয়ে চলে যায়, সুতরাং পশ্চিমবঙ্গ ছাড়া যাবে না, এটা এগ্রিমেন্ট হয়ে রয়েছে বিজেপি আর সিপিএম এর, যে না পশ্চিমবঙ্গ দেওয়া যাবে না। এরাও ঠিক আছে ভাই, কিছু করার নেই, পার্টি করছি। তো ফলে বাংলা থেকে বিজেপির ইচ্ছেতে কোন সিপিএম এর লোক জেনারেল সেক্রেটারি হয়নি বলে সূত্র মারফত খবর। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি পারেন তো খোঁজটোজ করে দেখতে পারেন, সূত্র মারফত খবর। যেমন সূত্র মারফত খবর সংবাদ প্রতিদিনে দেখলাম যে বিকাশ রঞ্জন নাকি মিটিং করেছেন ইয়ের সঙ্গে, প্রতিদিনের খবর আমার কাছে
সে ক্যাপসুল রয়েছে, এটা রয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিজেপির একটা রিকোয়েস্ট রয়েছে যে সামহাউ পশ্চিমবঙ্গকে ঘেঁটে দাও, এবং এই ঘেঁটে দেওয়ার জন্যই মানে বিকাশ রঞ্জন কেস করছে, ডুবছে তৃণমূল কংগ্রেস বরাবর। বিকাশ রঞ্জন প্রত্যেকটা কেস করছে, সুবিধা পাচ্ছে বিজেপি রাজ্যে, এবং বিকাশ রঞ্জনের কল্যাণে জিরো হয়ে গেছে পশ্চিমবঙ্গের সিপিএম, কিন্তু তাতে তাদের তাপ উত্তাপ কিছু নেই। তারা বিকাশ রঞ্জনকে কমিটিতেও রাখছে না, কিন্তু কাজের কাজটি বিকাশ রঞ্জন করছে। আমি বারবার বলেছিলাম হি ইজ দ্য ব্রিজ বিটুইন সিপিএম এন্ড বিজেপি। ফলে এই চাকরি খাওয়া বা চাকরিতে সর্বনাশ করা বা আদারওয়াইজ এভরিথিং, পশ্চিমবঙ্গে বিজেপির যাতে 1% ভোটও না কমে, 1% ভোট যাতে সিপিএম এ না চলে যায়, তার জন্য একটা ভদ্রচিত এগ্রিমেন্ট হয়েছে যে আবার তোমাদেরই ফিরিয়ে আনবো কেরালে, কিন্তু কেরালের লোককেই তোমরা কিন্তু একদম টপ পোস্টে রাখো, পশ্চিমবঙ্গ থেকে কাউকে এনো না। তাহলে পশ্চিমবঙ্গের ভোট বেড়ে যাবে সিপিএম এর, আমরা কমে যাব। এই কারণেই কিন্তু বেবিকে, মানে তিনি ফিডিং বোতলের বেবি কি কোলের বেবি আমি জানি না, তো বেবি বলে একটা সিনেমা বেরিয়েছিল, যাই হোক তিনি সিনেমার বেবি না, সে কারণে বেবিকে সেক্রেটারি করা হয়েছে, এবং বেবি প্রকাশ কারাটের বেবি, ইজ দ্য বেবি অফ প্রকাশ কারাট। দিস বেবি ইজ এ বেবি অফ প্রকাশ কারাট, অর্থাৎ বকলমে প্রকাশ কারাটি পলিট ব্যুরো চালাবেন এবং পশ্চিমবঙ্গের জন্য অষ্টরম্বা লটকা। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে। ছাত্রছাত্রীর জন্য মনটা শঙ্কিত থাকবে, তবুও আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় একটা বুদ্ধি বার করুন। শেষ করছি, নমস্কার।